এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অলিম্পিক গেমসে অংশগ্রহণ ছিল ইরানি জাতির জাতীয়, রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের বহিঃপ্রকাশ, সর্বোচ্চ নেতা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে চাপের কাছে মাথা নত করবে না, সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ঘোষণা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, তারেক রহমান। এবং ভারতের আরজিকর হাসপাতাল কাণ্ড, বিনীত গোয়েল অপসারিত, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, অলিম্পিক এবং প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় ইরানি ক্রীড়াবিদদের অংশগ্রহণ আমাদের জাতীয়, রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের বহিঃপ্রকাশ। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার কার্যালয়ে তথ্য বিভাগ আরও জানিয়েছে, আয়াতুল্লাহিল উজমা খামেনেই আজ অলিম্পিক ও প্যারা অলিম্পিক পদক বিজয়ী এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের দেয়া সমাবেশে ওই মন্তব্য করেন। দেশের ক্রীড়াবিদদের পারফরমেন্সে সমগ্র জাতি আনন্দ, মর্যাদা ও গর্ববোধ করছে বলে উল্লেখ করে তিনি বলেন, তোমরা তোমাদের পদক ও আচরণ দিয়ে জাতিকে খুশি করেছ। ইরানি ক্রীড়াবিদরা নিজেদের পেশাদারী ও ক্রীড়া দক্ষতা প্রদর্শনের পাশাপাশি অর্থপূর্ণ অনেক কাজও করেছে। ফিলিস্তিন ও গাজার শিশুদের মেডেল প্রদান, হিজাব ও শালীনতা প্রদর্শন, পবিত্র ইমামদের নামে অভিযাত্রী কাফেলার নামকরণ এবং জনপ্রিয় পরিভাষায় ফিলিস্তিনি পতাকার সাথে সেলফি তোলার মতো পদক্ষেপ নিয়ে নিন্দুকদের চোখের সামনে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তিনি বলেন, তোমরা ক্রীড়াবিদরা নিজেদের আধ্যাত্মিক যোগ্যতা এবং জাতীয়, ধর্মীয় ও ইসলামিক পরিচয় তুলে ধরে প্রশংসনীয় কাজ করেছ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান পশ্চিমাদের সাথে আলোচনা করতে প্রস্তুত এবং আন্তর্জাতিক সব বিধিবিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে কখনো কোনো চাপের কাছে মাথা নত করবে না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গতকাল প্রথম সংবাদ সম্মেলনে ইরানি ও বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা কারোর সঙ্গে বিরোধে লিপ্ত নই। তিনি বলেন, তার প্রশাসন বিতর্কিত বিষয়ে পশ্চিমাদের সাথে আলোচনা করবে এবং অর্থনীতির উন্নতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করবে। আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ওয়াশিংটনকে প্রথমে প্রমাণ করতে হবে যে তারা সরল বিশ্বাসে আলোচনার জন্য প্রস্তুত এবং তারা আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বলেন, এখনো পর্যন্ত মার্কিনীরা আমাদের সমস্ত পথ বন্ধ করে রেখেছে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না, কিন্তু পশ্চিমারা আমাদের হুমকি দিচ্ছে এবং বলছে ইরানের কাছে কোনো ক্ষেপণাস্ত্র থাকা উচিত নয়। তিনি বলেন, নিষেধাজ্ঞা অপসারণের সম্ভাব্য সব পথ অনুসরণ করবে ইরান। নিউ ইয়র্ক পোস্টের দাবির বিপরীতে ট্রাম্পের নীতির কারণে তার আন্তর্জাতিক কূটনীতি দুর্বল হয়ে পড়েছে এবং কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নতির পথ প্রশস্ত হয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট সম্প্রতি বাইডেনের দয়ায় ইরানের পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হওয়ার পথে এই শিরোনামে একটি প্রবন্ধ ছেপেছে। ওই নিবন্ধে প্রমাণ অযোগ্য ও অতিরঞ্জিত ভাষা প্রয়োগ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এই কর্মসূচির উপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নীতির প্রভাব সম্পর্কে একটি ভুল চিত্র
তুলে ধরা হয়েছে। পার্স টুডে ফেরসি জানিয়েছে, নিবন্ধটিতে নানা রকম পরিসংখ্যান তুলে ধরে এমন কিছু দাবি করা হয়েছে যা শুধু যে ভুল তাই নয়, বরং সত্যের অপলাপ, যা মার্কিন জনগণের মধ্যে ভীতি অবস্থা তৈরি করার সুদূর প্রসারী লক্ষ্যে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাইডেন প্রশাসনের মেয়াদের শেষ নাগাদ ইরান 12টির বেশি পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারবে। যদিও বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করার অবস্থায় পৌঁছেনি এবং দেশটির পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অস্ত্র সরবরাহ করার দাবি আরেকবার নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, নিজের সামরিক চাহিদা পূরণ করার সক্ষমতা ইয়েমেনের রয়েছে। আরাকচি সোমবার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, ইয়েমেনে ইরানি অস্ত্র পাঠানোর অভিযোগ উত্থাপন করার মাধ্যমে ইয়েমেনের জনগণকে অপমান করা হয়। তিনি বলেন, ইয়েমেনের প্রয়োজনীয় সামরিক প্রযুক্তি রয়েছে এবং নিজের সমরাষ্ট্রের ভাণ্ডার সমৃদ্ধ ও শক্তিশালী করার সক্ষমতা দেশটির রয়েছে। সৈয়দ আরাকচি বলেন, নিজের সমরাষ্ট্র তার পছন্দ অনুযায়ী ব্যবহার করছে ইয়েমেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাশ্চাত্যের দাবি উড়িয়ে দেন যে তার দেশ ইয়েমেনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করেছে। তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র থাকলেও আমরা তা ইয়েমেনকে দিচ্ছি না। গাজা যুদ্ধের আগেই ইয়েমেনের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ছিল এবং তখনই তারা এই সমরাস্ত্র তৈরি করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 725 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষে গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা। বাংলাদেশে কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। ভারতের আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের দাবির মুখে বিনীত গোয়েলকে সরিয়ে মনোজ বর্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ রাজ্য পুলিশের এডিজি পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। আজ বিকেলে রাজ্যের সচিবালয় নবান্ন জানিয়েছে, আলোচনায় অন্য কয়েকজন আইপিএস অফিসারের নাম থাকলেও শেষ পর্যন্ত মনোজকেই পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে বদল আনা হয়েছে। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি পদে। পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনের শুরুর দিন থেকে জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, পাশাপাশি ডিসি সেন্ট্রাল অভিষেক গুপ্তের অপসারণ। অভিষেক গুপ্তের বদলে ডিসি সেন্ট্রাল পদে এলেন দীপক সরকার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বলিউড ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনোয়ার। তিনি বলেছেন, ওই ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব সরকারের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতির কাছে পাঠানো এক বার্তায় সিনোয়ার আরও বলেছেন, আমরা ইসরায়েলি আগ্রাসন রুখে দেওয়ার ক্ষেত্রে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে তার আন্তরিকতা, সমৃদ্ধ আবেগ এবং দৃঢ় ইচ্ছাশক্তির জন্য ধন্যবাদ জানাই। সিনোয়ার বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর অভিযান ইসরায়েলের গভীর অভ্যন্তরে শত্রুর অবস্থানে আঘাত এনেছে এবং এই আঘাত আল-আকসা তুফান অভিযানে নতুন প্রাণের সঞ্চার করেছে। হামাস নেতা বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর এই নজিরবিহীন অভিযান ইসরায়েল সরকারের সবগুলো প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে সক্ষম হয়েছে। হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, ইয়েমেনে প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত রয়েছে। আনসারুল্লাহর গণমাধ্যম বিষয়ক কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট নাসরুদ্দিন আমের গতকাল ফিলিস্তিনি শেহাব বার্তা সংস্থাকে একথা বলেছেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ লড়াইয়ে আমরা আমাদের ভাইদের যেভাবে সমর্থন করি, আমরা হিজবুল্লাহকেও একইভাবে সমর্থন করব। ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার হুমকি দিচ্ছে, তখন আনসারুল্লাহ আন্দোলন যোদ্ধা পাঠানোর ঘোষণা দিল। 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানো শুরু করলে ইয়েমেনের সামরিক বাহিনী অসংখ্য হামলা চালিয়ে আসছে। ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বলেছে, লেবাননের বিরুদ্ধে যদি ইসরায়েল যুদ্ধ শুরু করে, তাহলে যেসব অবৈধ বসতি স্থাপনকারী এর মধ্যে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ফলে ইসরায়েলের উত্তর অংশ থেকে পালিয়ে গেছে, তাদের পক্ষে ফিরে আসা সম্ভব হবে না। গতকাল মার্কিন রাষ্ট্রদূত আমোস হোস্টেইন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ভ গ্যালেন্টের সঙ্গে সাক্ষাতের সময় এই মন্তব্য করেন। বিষয়টির সাথে সম্পর্ক রাখে এমন একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এ খবর দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে ইসলামী ঐক্য সপ্তাহ শুরু হয়েছে আজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে। এ সপ্তাহের প্রাক্কালে ও ইসলামী ঐক্য সম্মেলন শুরুর আগে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, মনে রাখতে হবে আমরা একই উম্মার সদস্য। মুসলিম উম্মা এই বিষয়টিকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। মুসলিম উম্মার পরিচিতি রক্ষা করতে হবে। মুসলিম উম্মা জাতীয়তা ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে। মুসলিম উম্মা নামক পরিচিতি ও বাস্তবতা পরিবর্তন হবে না। ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই সারা দেশের একদল বিশিষ্ট সুন্নি আলেম ও বিজ্ঞ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকালে গতকাল সোমবার একথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, ইসলামের শত্রুরা মুসলিম উম্মাহ নামক আমাদের একক পরিচয়ের বিষয়ে মুসলমানদেরকে উদাসীন করে তোলার চেষ্টা করছে এবং এখনো এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না যে আমি নিজেকে মুসলিম দাবি করব, কিন্তু মিয়ানমার, গাজা, ভারত ও অন্যান্য স্থানের মুসলমানের কষ্টের বিষয়ে উদাসীন থাকব। ইরানের সর্বোচ্চ নেতা বলেন,
অকল্যাণকামীদের মাধ্যমে মুসলিম বিশ্বে, বিশেষ করে ইরানে, মাযহাবগত বিবাদ উস্কে দেওয়ার ইতিহাস রয়েছে। দুর্বৃত্তরা বুদ্ধিবৃত্তিক, প্রচারণামূলক ও অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে আমাদের দেশ ও অন্যান্য মুসলিম অঞ্চলে শিয়া সুন্নির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে। তারা উভয় পক্ষে লোকদের অপবাদ দিতে বাধ্য করার মাধ্যমে বিদ্বেষ ও বিরোধ উস্কে দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার উপায় হলো ঐক্য। ঐক্যের বিষয়টি একটি কৌশল নয়, বরং কোরআনের নীতি। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, শিয়া সুন্নি ঐক্য বিনষ্টের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের সুন্নিরা বিদ্বেষপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য মোকাবেলা করেছে। এর প্রমাণ হলো পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে 15,000 সুন্নি ভাই শহীদ হয়েছেন। বিপ্লব এবং ন্যায়ের পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন আরো বিপুল সংখ্যক সুন্নি আলেম। আয়াতুল্লাহিল উজমা খামেনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে আরো বলেছেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। বর্তমানে গাজা তথা ফিলিস্তিনের নির্যাতিত মানুষকে সমর্থন করা একটি স্পষ্ট ফরজ দায়িত্ব, এবং কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে 12 থেকে 17 রবিউল আউয়াল ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হয়। এই উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলন আয়োজনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে ইসলামী মাযহাবগুলোর ঘনিষ্ঠকরণ বিষয়ক বিশ্ব সংঘের মহাসচিব হুজাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন, ইসলামী ঐক্য সম্মেলনের 38তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার তেহরানের সামিট হলে 234 ধর্মী বিশেষজ্ঞ বা আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান 38তম ইসলামী ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি আরো বলেছেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে 30টি মুসলিম দেশের ধর্মীয় চিন্তাবিদ ও সরকারি ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এবং এই প্রথম আমেরিকা ও পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অতিথিরা সহ সর্বমোট 39টি দেশের অতিথিরা এই সম্মেলনে থাকছেন। এই সম্মেলনে 30টি মুসলিম দেশের 30 জন নারী চিন্তাবিদও উপস্থিত থাকবেন বলে হামিদ শাহরিয়ারি জানিয়েছেন। তিনি আল আকসা মসজিদকে ইসলামী বিশ্বের অভিন্ন হৃদয় হিসেবে উল্লেখ করে বলেছেন, আজ মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর বন্ধন হলো ফিলিস্তিন ইস্যু। তাই এবছর আমরা ইসলামী ঐক্য সম্মেলনের শিরোনামে একটি বাড়তি সংযোজন যুক্ত করেছি, যা ফিলিস্তিন ইস্যুর উপর জোর দেয়। মুসলিম চিন্তাবিদদের মধ্যে কেউ কেউ মনে করেন 12 রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহির শুভ জন্মবার্ষিকী, তবে অন্য কেউ কেউ মনে করেন 17 রবিউল আউয়াল ছিল এই মহামানবের পবিত্র জন্মদিন। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।